শিখা নিঃশব্দ পায়ে রুম থেকে বের হলো। মুখশ্রী ফ্যাকাশে, মৃত মৎস্যের ন্যায়, দৃষ্টি করুন, অসহায়, উদ্ভ্রান্ত। কাকার আংটি তোমার কাছে? গমগমে স্বরে জিজ্ঞাসা করল রাজ। শিখা নিরুত্তর, দৃষ্টি অবনত। চুপ করে থাকলে সমস্যার সমাধান হবে না, জবাব দেও বলছি। মৃদু ধমকে ফের জিজ্ঞাসা করল রাজ। শিখার মেলানো ঠোঁট ফাঁক, এবার ক্লান্ত স্বরে বলল, আমার কাছে ওনার আংটি। যাক, চোর হইলেও সৎ আছে, বোঝা গেল। বলল রাজে সেজ ভাবি। রাজ হুঙ্কার দিয়ে উঠল, বলল, কারো একটি কথা শুনতে চাই না, যা বলার আমি বলবো, যেহেতু শিখা আমার স্ত্রী। তৎক্ষণাৎ সারা ঘরে পিনপতন, নীরবতা বিরাজ করলো। সবাই বোবা মুখে দৃষ্টি বিনিময় করতে লাগলো। রাজ শিখার মুখ পানে বিক্ষুব্ধ দৃষ্টি তাক করলো। তাহলে দিলে না কেন কাকাকে? রেখে দিলে কেন? আমি বিয়ার ঝামেলা শেষ হওয়ার লাইগা অপেক্ষা করতেছিলাম। ঘর ভরা মানুষ দেখা নীরব ছিলাম। আমাকে তো বলতে পারতে, কাকার হারানো আংটি তুমি পেয়েছো। একটু আগে তো ফুলবানুরে দিয়া আপনারে ডাকাইলাম, এই জন্যই। আপনি তো কইলেন পরে আইবেন। শিখার এই বাক্য শুনে খায়রুল তালুকদার জানে পানি পায়। ভাগ্যিস রাজ পরে আসলো। এই বান্দর মেয়ে বলার আগে সে কাহিনীর বাক বদল করে দিতে পেরেছে। বুঝলাম, তো এখন বলো। পিতৃতুল্য চাচা শ্বশুরের নোংরামির কথা কিভাবে ঘরভর্তি এতগুলো মানুষের সামনে সে বলবে? এটা অসম্ভব। সে নিদারুণ স্বরে রাজকে ডাকলো। আপনি একটু এদিকে আসেন না। রাজ পা বাড়ালে তার পিতা বলল, রাজ থাম, তোর আন্টির কথা কইতে আড়ালে যাইতে কেন? সেটাই, বানায় বুনায় কিছু একটা কই, আমার পোলারে ভুলাইবার চেষ্টা করো আর কি। গলায় তেজ ঢেলে বলল সুফিয়া বিবি। খায়রুল তালুকদার মনে মনে ফোড়ন কেটে বলল, করা জোরে, এখন কোনো লাভ হইব না। রাজ তার বাবা মার কথাকে কিছুটা অগ্রাহ্য করলো, বেশি দূরে গেল না। তাদের চোখ বরাবর ঘরের ভিতরে খানিক দূরে এসে দাঁড়ালো। শিখা গুটি গুটি পায়ে রাজের কাছে এসে দাঁড়ালো। হ্যাঁ বলো। ঠান্ডা মাথায় জানতে চাইল রাজ। শিখা অশ্রুসজল চোখে নিচু কণ্ঠে সেই রাতের ঘটনা সব খুলে বলল রাজকে, এবং কেন এর আগে বলেনি রাজকে তাও গুছিয়ে ব্যাখ্যা করলো রাজের কাছে। রাজ বিশ্বাস করলো শিখাকে, বরং শিখার কাছে সে কতটা ছোট হয়ে গেল তা ভেবেই তার নিজের গলায় তালোয়ার চালাতে ইচ্ছা করছে। সে শিখাকে বলল, মন খারাপ করো না, এই পৃথিবীর সবাই তোমাকে ভুল বুঝলেও রাজ তোমাকে কখনোই ভুল বুঝবে না, কখনো না। আসো সবার সামনে। রাজের কথা শুনে শিখা যেন এক পাহাড় শক্তি পেল মনে। জোরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। রাজ লম্বা লম্বা পায়ে গিয়ে ঘরের মাঝখানের খোলা অংশে একটা বেতের চেয়ারে পায়ের উপর পা তুলে বসল। তার চাহনি দানবীয়, মুখাবব রক্তিম, কপাল ও ঘাড়ের রগগুলো দৃশ্যমান। সে ডলিকে আদেশ দিয়ে বলল, সেজো ভাবি, যাও মতির মাছ আসি, বাচ্চা জ্যোৎস্না বরকত ফুলবানুকে ডেকে আনো এখানে। চাষি চাষি ও নানিকেও ডেকে আনো। এই জুবের, উঠে যাবি না, বস। ডলি দেবরের আদেশ পেয়ে সবাইকে ডেকে আনলো। জুবায়েরও উপস্থিত আছে। যেহেতু আদুরি শ্বশুর বাড়ি যেতে হয়েছে, তাই আজ সে মার্কেটে যায়নি। তালুকদার পরিবারের প্রতিটা সদস্য উপস্থিত রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে এক একজন এক একভাবে বসে আছে। তাদের গৃহকর্মীরাও পাশাপাশি বসে আছে মেঝেতে। শিখা দাঁড়িয়ে আছে নির্লিপ্ত চাহনিতে। শিখা, তুমিও বসো। দরাজ কণ্ঠে আদেশ দিল রাজ। শিখা রুমের দরজায় দুই হাঁটু ভাঁজ করে নিরীহ ভঙ্গিতে বসে রইল। রাজ খায়রুল তালুকদারের দিকে চেয়ে রুক্ষ স্বরে বলল, কাকা, বাবার আপনাকে আমি ভিন্ন চোখে দেখি না, কিন্তু এখন না বলেও পারছি না শিখা আপনার আংটি চুরি করেনি, বরং আপনি চুরি করতে গিয়ে শিখার হাতে ধরা পড়েছেন। শিখার লজ্জা এটা কাউকে বলতে পারেনি, কারণ সে আপনাকে শ্রদ্ধা করে। রাজের কথা শেষ হতে দেরি তালুকদার খেপে যেতে দেরি করল না। সে বসা থেকে উঠে দাঁড়ালো। বড় ভাই ভাবির দিকে চেয়ে কর্কশ স্বরে বলল, দেখলেন মিয়া ভাই, কি ধরিবাজ আর পোল্টিবাজ মাইয়া, কিভাবে সত্যরে মিথ্যা বানাইতে পারে। আমার এই বয়সে এত বড় অপবাদ দিল সে, এটা বিশ্বাসযোগ্য কথা? আপনারা সকলে বলেন, নিজের সাধু বানিল কেমনে এই মাইয়া? আপনি ঠিকই কইছেন, বৌমার আদুরিরে আংটি দিল, এইদিকে সে আপনার আংটি নিয়া সেটা পোষাইল। আজ পর্যন্ত ঘরের কেউ আপনার চরিত্রের কোনো ত্রুটি দেখলে নাই। 2 দিনের মাইয়া আপনার নামে বদনাম রটাইল। ভ্রুকুটি করে বলল সুফিয়া। সবার মাঝে গুঞ্জন শুরু হলো। নানামুখী মুখরোচক কথা শুরু হলো। রাজ অগ্নিমূর্তি ধারণ করে বলল, হাউকাউ করে লাভ নেই, সমস্যা হয়েছে, সমাধান আসবে। কাকা বলেছে ওনার আংটি শিখে নিয়েছে, আর শিখে বলেছে নেয়নি, তিনি ধরা পড়েছে। শিখার হাতে ওনার আংটি চলে গিয়েছে। যেহেতু বিষয়টি কাকার শিখার মাঝে সংঘটিত এবং বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন, আমরা কেউ নিজ চোখে দেখিনি, তাই আপাতত
আমরা পরিবারের সদস্যদের ভোট নিব, তারপর বিবেচনা হবে কি করা যায়। হ্যাঁ তাই কর, এইটাই ভালো। টনটনে গলায় বলল খায়রুল তালুকদার। হারিসা বিবি শরীরের খারাপ ইচ্ছুতায় উঠে গেল, কারণ জামাইয়ের বিপক্ষে সে বলতে পারবে না। শিখার পক্ষ নিলেও বিপদ। রাজ তাকে থামালো না, যেহেতু বয়স্কা মানুষ উনি। রাজ একজন একজন করে জিজ্ঞাসা করল, শিকার কথা সত্যি না কাকার কথা সত্যি? দুজনের কে মিথ্যাবাদী? তোর চাচার কথাই হাসা। বিবেক দিয়ে চিন্তা কর, তুই নিজের নির্দোষ প্রমাণের লাইগা বাপের বয়সী মানুষের চরিত্রের দিকে আঙুল তুলল তোর বউ। কাণ্ডজ্ঞানের মাথা খাইছ নাকি? মাথা খাইস না। লোভ সামলাইতে পারে নাই, ভাবছে বিয়া বাড়ি, তাই অন্যদের ঘাড়ে দোষ যাইব। মা থামেন, অনেক বলেছেন। সুফিয়া থামল। আমারও মার লাগে চাচার কথা বিশ্বাস করছে। চাচার কোনো বাজে দিক কখনো দেখি নাই। বলল খালেদ। আমিও কাকার পক্ষে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য রাজ। শিখা আংটি লুকিয়ে রাখছে এবং শিখার অবস্থানে এটা বিশ্বাসযোগ্য। বলল আসলাম। কাকার কথাই সত্যি, বলল রানী। কাকার কথাই সত্যি, বলল সুমন। আমিও কাকার কথা বিশ্বাস করছি, বলল ডলি। আমার ভাই মিশা কথা কইব কেন? করাস, বলল রাজের একমাত্র ফুপু জাহানারা। ফুলবানু তুই বল। আমি ভাবির কথা মানছি ভাইজান। আমিও ভাবির পক্ষে। আমিও ভাবির কথা বিশ্বাস করছি, বলল বরকত। শিখা বেআইনকালেই আমারে আংটি নিয়া দেখাইলো, কইলাম এটা তোমার চাচা শ্বশুরের আংটি, দিয়া দিও। সে চুপ মাইরা রইল। আমার চুল পাকছে, সে যদি লুকাইয়া রাখতো তাহলে আমারে দেখাইলো কেন? এইটা একবার চিন্তা করেন সবাই। আমার গড়ে সেও যাইব না, আপনারাও যাইবেন না। আর কোনো দিন আর কোনো নিমক হারামি করিও নাই। হক কথা কইছি, এই মাইয়া মেলা ভালা, ফুলের মতন। রাজ ও শিখা আপ্লুত চোখে মতির মায়ের মুখ পানে চাইল। বাচ্চা চুপ কেন তুই? তোর মজ্জা না? আমি চাচার কথা বিশ্বাস করেছি ভাই। চোখ নামিয়ে মরা কণ্ঠে জবাব দিল রাজ। বাদশার ধূর্ততা তালুকদার ধরতে পারেনি, উল্টো মনে জোর পেল বাদশার পক্ষ পেয়ে। যাক, তাহলে বাদশা সেদিন আমাকে তার বাড়িতে দেখে সন্দেহ করেনি। জুলফা বুঝিয়ে নিতে পারছে, কিন্তু জুলফা মিষ্টি খেলো না কেন? এটাই তো বুঝতে পারলাম না, জানতে পারলাম না। রাজের নির্দেশ পেয়ে গৃহকর্মীরা যার যার স্থানে চলে গেল। বাবা আপনি কি বলেন? জয়নুল তালুকদার থতমত গলায় টেনে টেনে বললেন, বাবারে উপরালা দেখছে, আমি কারে অবিশ্বাস করমু? কেউ আমার ভাই, কেউ আমার কন্যার মতো। আমি দুটা না আছি বাবা। চাচি আপনি ওনার জীবন সঙ্গিনী, আপনার মতটা জানতে চাই, দয়া করে বলেন। আমিনা বেগম খানিক চুপ রইলেন, এরপর নিস্তেজ হলেও স্পষ্ট উচ্চারণে বললেন, আমি বইয়ের কথা বিশ্বাস করছি। তালুকদার উঠে গিয়ে আমেনাকে কোষে লাথি দিল। আমেনা মাগো বলে চিৎকার দিয়ে উঠল। জুবাইয়ের মাকে বুকে জড়িয়ে ধরল। রক্তচক্ষু নিয়ে পিতাকে বলল, আপনি এত বড় আস্পর্ধা, এক সন্তানের সামনে তার মাকে নির্যাতন করলেন। আর কখনো যেন আমার মায়ের শরীরে আপনার হাত না উঠে। তোর মায়ের আমি তালাক দিলাম। এত বছর আমার খাইয়া আমার পইরা আইজ ওই ফকিন্নি মাইয়া লগে জোট বাঁধছে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এভাবে তালাক কার্যকর হয় না, এটা হাস্যকর, ভুয়া। বলল রাজ। ছোট তালুকদার তর্জন গর্জন করে উঠে দাঁড়ালো। আজ ওই মাইয়ারে আমি মাইরাই ফেলামু বলে সে শিখার দিকে তেড়ে আসলো। শিখা ভয়ে কেঁপে উঠল। রাজ সারা ঘর কাঁপিয়ে বজ্রকণ্ঠে চিৎকার করে উঠল, শিখার শরীরে কারো এতটুকু আঁচড় পড়লে আমি রক্ত গঙ্গা বইয়ে দেব। আমি মৌসাদ তালুকদার। আমার পার সম্পর্কে আপনারা পুরোটা না জানলেও কিছুটা অবগত রয়েছেন। জয়নুল তালুকদার ও বাদশাহ বাহুশক্তি অপচয় করে খায়রুল তালুকদারকে থামালো। ঘরের পরিবেশ উত্তপ্ত, সবার চাহনি ভীত সন্ত্রস্ত এলোমেলো। রাজ জুবাইরকে বলল, জুবাইর সবাই বাদ, চাচিও না হয় চাচার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিল, কিন্তু তুই? কোনো সন্তান তার বাবার বিরুদ্ধে মিথ্যা বলে না। আজ আমার বিশ্বাস পূর্ণ হবে তোর একটি বাক্যের উপর, কারণ সবাই ওনার পর হতে পারে। তুই ওনার জন্মদেয় সন্তান, তুই বল। জুবাইর ম্লান মুখে বলল, আমি শিখার কথা বিশ্বাস করেছি। শিখা আংটি পেয়ে রেখে দেওয়ার মতো মেয়ে নয়। মুহূর্তে রাজের মুখের উদ্বিগ্নতা দূর হয়ে গেল। বুক হতে যেন বিশাল পাথর নামলো। সে ও শিখা জুবাইরের মুখে কৃতজ্ঞতার চোখে তাকালো। তোকে আমি ত্যায্য পুত্র করলাম, তোর মুখ আর আমি দেখতে চাই না।
বাইর হয়ে যা আমার ঘর থেকে। তুই কানা করি একটা মাইয়ার লেগা নিজের বাপরে অবিশ্বাস করলি। আর আমি কোথাকার নিমক হারাম। জানোস এই মাইয়ার পরিচয়? একটা ধর্ষিতার মাইয়া সে। আপনি কিভাবে জানেন এটা? তাহলে আপনি করেছেন কাজটা। যে মেয়ের বয়সী কারো গায়ে হাত দিতে পারে সে এটাও করতে পারে। তখন যেন আমেনার মুখে বল ফুটল। সে ধরা গলায় গাঢ় অভিযোগ তুলে সবার সামনেই বলে ফেলল, আজ আর হারানোর কিচ্ছু নাই। কত সাধা ছিল আমার একটা মেয়ে হইব, কিন্তু হইল না। কেন? এর জন্যই কোনো বেডি লগে আকাম করতে গিয়া ধরা খাইছে, আর সেখানেই কেউ তারে ওইখানে আঘাত করছে, আর উনি সন্তান জন্মদানে অক্ষম হইয়া পড়ছে। তালুকদার আবারও আমেনাকে লাথি মারল, বলল, তুই দেখছস মাগি কই আমি কি করলাম? কেন ডাক্তার তো এটাই কইল, তাহলে এর মানে কি আমি বুঝি না? যাইয়া দেখতে হইব। ছেলে জন্ম দিলেন আর পারলেন না কেন বাচ্চা পয়দা দিতে? আমি বুঝি না। আলগা ঘুমান কেন? আমি বুড়া হইছি? কাঁদতে কাঁদতে বলল আমেনা। রাজ গিয়ে আমেনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। রাতের আধারে কিছু নির্মম নির্জলা সত্যি আবিষ্কার হয়ে গেল। রাজ বলল, এদিকে কিছু করতে গিয়ে অজগর সাপ বেরিয়ে এলো। শিখা বিস্ফোরিত চোখে চেয়ে রইল মাটির দিকে। এসব কি শুনছে সেই ঘরে? জুবাইর নিষ্প্রাণ চোখে বেরিয়ে গেল নিজের রুমের দিকে। একটু পর ফিরে এলো, কাঁধে একটা ব্যাগ। রাজকে ধরা গলায় বলল, রাজ, আমার মা ও নানুকে তোর কাছে আমানত রেখে গেলাম। আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। এই তালুকদার বাড়ির হাওয়া এখন আমার কাছে বিষাক্ত, দূষিত। সবাই নির্বাক হয়ে গেল এবং জুবাইরকে অনুরোধ করলো না যাওয়ার জন্যে। আমেনা হাওমাও করে ছেলেকে জড়িয়ে ধরে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। জুবাইর ভারী ভারী পা ফেলে তালুকদার বাড়ির প্রাঙ্গণ ত্যাগ করলো। রাজের কথাও রাখলো না জুবাইর। রাজ খায়রুল তালুকদারের সামনে গিয়ে দাঁড়ালো, তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, আপনাকে শাস্তি দেওয়া আর আমার বাবাকে শাস্তি দেওয়া একই কথা। আপনার সমস্ত কুকর্মের জন্য আল্লাহ আপনাকে উপযুক্ত শাস্তি দেবে। আমি তার উপরে ছেড়ে দিলাম। যত কিছুই হোক, আপনি ভুলেই সত্যি স্বীকার করবেন না। তাই সে বিয়েতে চেষ্টা আর করলাম না। তবে আমি শিখার কথা, চাচির কথা, জুবাইরের কথা মনে প্রাণে বিশ্বাস করি। আশা করি অন্যদের মাথায় এতটুকু মগজ থাকলে তারাও বিশ্বাস করবে। রাজ শিখাকে নিয়ে শিখার রুমে চলে গেল। শিখা পাগলের মতো কেঁদেই যাচ্ছে। রাজ শিখার মাথাকে আলগোছে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিতে রইল। তার পরের দিন গিয়ে বাদশাহ নুরিকে সময় ও স্থান জানিয়ে দিল এবং একটা ঠিকানা দিয়ে আসলো যাওয়ার জন্য। সেদিন সময় রাত 10:30। বাদশাহ তালুকদারকে ডাক দেয়, চাচা, আপনার লগে বাজারে দুইজন মানুষ দেখা করতে চাই। কি জানি তাদের বিপদ খুব। তালুকদার বিশ্বাস করে বাদশার কথা। ঘর থেকে বের হয়ে বাড়ির সামনের দিকে যায়। বাদশাহ মনে মনে বলে, আজ তোরে পরপারে পাঠাচ্ছি। তুই একটা নরপিশাচ। খেলা হইব তোর গদিতেই, কঠিন খেলা হইব আজ তোর সঙ্গে আমার। পল্লীগ্রাম। প্রকৃতি জুড়ে অখণ্ড নীরবতা। রাতের আধার মারিয়ে বাদশাহ খায়রুল তালুকদার এগিয়ে যায় বাড়ির সামনের দিকে। কে রে? কই কারা ডাকে আমারে? আরে এইখানে তুই দুইজন ছিল, ধুর, চলে আসেন বাড়িতে। বাদশাহ পা ঘুরিয়ে হাঁটা ধরে বাড়ির দিকে যাওয়ার জন্য তালুকদার পিছনে পড়ে যায়। খানিক পরে বাদশাহ ঘাড় ঘুরিয়ে নেয়। দেখলো ঝোপের আড়াল হতে দুজন লোক বেরিয়ে আসে। একজন জাপটে ধরে তালুকদারকে, আরেকজন তার মুখ বেঁধে ফেলে যেন চিৎকার দিতে না পারে। তাদের দুজনের মুখও কালো কাপড় দিয়ে ঢাকা। তালুকদার বাদশার দিকে চায়। ঘটনার আকস্মিকতায় সে চলন্ত গাড়ির ব্রেক ফেলের মতো হোঁচট খেল। বাদশা তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে, পারে না। তারা পাশে থাকা বেবি ট্যাক্সিতে তালুকদারকে টেনে হিঁচড়ে তুলে নেয়। তার মধ্যে একজন ছিল ড্রাইভার। গাড়ি চলে যায় তালুকদারের গদির সামনে। তারা তালুকদারকে নিয়ে গদির ভিতরে চলে যায়, একটা কাঠের চেয়ারে বসিয়ে বেঁধে ফেলে এবং তারা দুজন গদির মেঝেতে বসে পাহারা দেয় তালুকদারকে। উজানপুর গ্রাম শহর হতে বেশ ভিতরে, তাই রাস্তাঘাট সহজেই জনশূন্য হয়ে পড়ে। সুতরাং সমস্যা হওয়া বা সন্দেহ করার মতো কারো চোখেই পড়ল না, আর পড়লেও অসুবিধা নেই। তারা উজানপুর গ্রামের সম্পদশালী তালুকদার পরিবার। যে কোনো সময় নিজেদের প্রয়োজনে তাদের গদিতে এবং ধান, চাল, নারিকেল, সুপারির আড়তে আসতেই পারে। পিছন দিয়ে বাদশা আসে একটা রিকশায় করে, ক্ষমতাশীল রাজার মতো হেঁটে গদিতে প্রবেশ করে। শার্ট তুলে লুঙ্গির মাঝে গুজে থাকা মিনি সাইজের টেপ রেকর্ডারটা অন করে দেয়, আবার শার্ট দিয়ে ঢেকে ফেলে। তারপর মূল ফটকে তালা দিয়ে ফেলে ভিতরে ঢুকে। আর কিছু দেখলো না সে, কারণ সে বিকেল হতেই এটা নিয়ে ব্যস্ত ছিল। আধা ঘন্টা আগেও গদিতে সবাইকে উপস্থিত করে সব সেট করে দিয়ে গিয়েছে। তাকে দেখেই তালুকদারের রুহতে পানি আসে। ভয় মিশ্রিত তেজি স্বরে বলল, বাদশা, তুই আইসোস? বুঝলাম না বিষয়টা। আমার গদিতেই আমার আটকাইলো এরা কারা? একজন গাড়ি চালক ছিল,
বাদশা নিরুত্তর, তার চোয়াল শক্ত, দৃষ্টি হিংস্র, তবে গলার স্বর ঠান্ডা। কিরে, কথা কস না কেন? তুই কিছু জানোস? এ ঘরে চিনস? চিনি। একজন চালক, আরেকজন কিডন্যাপার, মানুষরে কৌশলে তুইলা করে। বলল বাদশা। মানে কি এসবের বাদশা? তাইলে কি আমার বাঁচানোর বিষয়টাও তোর অভিনয় ছিল? সেই দিন কইলি আমার কথা তোর বিশ্বাস হইছে, সেইটাও কি অভিনয় তোর? আপনার থেকে প্রশিক্ষণ নিলাম। সারা জীবন ভণ্ডামি আর নোংরামি কইরা আইসেন, কিছু তো আমিও পাইছি। খায়রুল তালুকদার রুদ্ররূপ ধারণ করলো। বাদশা গদির পিছনের রুমে চলে গেল, তার মাকে নিয়ে আসে তালুকদারের সামনে। জুলফার পরনে নতুন একটা শাড়ি। বাদশা জুলফাকে তালুকদারের সামনে একটা চেয়ারে মুখোমুখি বসায়। কাজীকে ডেকে আনলো পিছনের রুম হতে। তালুকদারের দিকে পাথর চোখে চেয়ে বলে, কাম অনেক, সুতরাং এ রাইতেই কথা কম হইব, কাম বেশি হইব। আপনি আমার মায়েরে এখন বিয়ে করবেন। দুই পক্ষের জন্য সাক্ষী 3 জন করে 6 জন উপস্থিত রয়েছে। গদি ভর্তি লোকজন আছে। এখন কোনো ঝামেলা চাই না। আমার জন্মের পর রক্তের বৈধতার চাই। বাদশা বেঈমান কোথাকার, বলেই হুঙ্কার দিয়ে উঠল তালুকদার। বাদশা তালুকদারের কথায় কোনো কর্ণপাত করল না। কাজীকে অনুরোধ করে বলল, কাজী সাহেব, বিয়ে পড়ানোর কাম শুরু করেন। কাজী চেয়ার টেনে বসে পাশের একটি চেয়ারে। তালুকদার কাঁপানো ঠোঁটে বলল, তোর মায়েরে কেন আমি বিয়া করুম? জালিম একটা তুই। দুধ কলা দিয়ে আমি কালসাপ পুষছিলাম। কালসাপ যেহেতু পুষলেন, ছবল তো খাইতেই হইব। নিস্তার নাই, আমারে জন্ম দিলেন, স্বীকৃতি দিবেন না? এটা তো হইতে পারে না। লোক চক্ষুর আড়ালে কাজ সারবেন, নাকি মর্যাদা হারাইয়া দিনের আলো সমাজের লোকজনের সামনে আমার মায়েরে বিয়ে করবেন? কোনটা উত্তম খায়রুল তালুকদার? তোরে আমি জন্ম দিছি, তার কি প্রমাণ আছে? প্রমাণ বহুত আছে। সেদিকে গেলে আপনারও অবস্থা ছেঁড়া বেড়া হইয়া যাইব। ঝড়ে যেমন কইরা ফরফর কইরা কালো পাতা ছিঁড়া যায়। শীতল গলায় বলল বাদশা। এবার তালুকদার পুরোপুরি ভরকে যায়। বাদশার শরীরে তারই যে রক্ত প্রবাহমান। দিনের আলোর চেয়ে রাতের আধারই ভালো। মুসলিম রীতি অনুযায়ী সে জুলফাকে বিয়ে করলো। বাদশা জুলফাকে নিয়ে ভেতরের রুমে বসিয়ে রাখে। ফিরে আসে তালুকদারের সামনে। তার সঙ্গে পিছনের রুম হতে আসে আরো 2 জন মানুষ। তাদের হাতে কিছু কাগজপত্র, কলম দেখা যাচ্ছে। বাদশা তালুকদারকে বলল, পিতা হিসাবে এবার আমাকে দ্রুত ধানের জমি রেজিস্ট্রি করে দিবেন। আপনার অবর্তমানে কেউ আমার মুখের কথা বিশ্বাস করবে না যে আমি আপনার জন্ম দেওয়া সন্তান। তো আমি তো চাইলেও সেগুলো ইচ্ছামতো ভোগ করতে পারে। ওনারা রেজিস্ট্রি অফিসের লোক, ফরম স্ট্যাম্প ও বাকি সবাই নিয়ে এসেছে তারা। তালুকদার বুঝতে পারল বাদশা তার মতোই ভয়ঙ্কর। বাঁচার সুযোগ নেই। সে কোনো উচ্চবাচ্য করল না। বাধ্য ছাত্রের ন্যায় বাদশাকে 2টো ধানি জমি দান করে দিল। এতেও ছিল প্রয়োজনীয় সাক্ষীদের সিগনেচার। বাদশা কিডন্যাপারকে বিদায় দিয়ে দিল, তার পাওনা বুঝিয়ে দিয়ে। ট্যাক্সি চালক রয়ে গেল। সে বাইরে অবস্থান করছে বাদশার নির্দেশে। দলিল রেজিস্ট্রি লিখা 2 জনকেও তাদের প্রাপ্য সম্মানী দিয়ে বিদায় দিল। তারপর তালুকদারের সামনে এলো একজন নাপিত। সেও বাদশা মিলে তালুকদারের 2 হাত পিছমোড়া করে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলল। তালুকদারের দাড়ি গোঁফ ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে নাপিত। তখনই তালুকদার বেয়ারা আচরণ করে বসলো নাপিতের সঙ্গে। নাপিত কটাক্ষ স্বরে প্রত্যুত্তর দিল, বলল, তেরে বেরে করলে খুর দিয়া গলায় পোষ দিয়া দিমো। গাল লাড়াইবেন তো নিজেই মারা খাইবেন। চুপ মাইরা থাকেন কইলাম। সমাজের নিম্ন শ্রেণীর এক নাপিতের কথায় মুখ বন্ধ হয়ে গেল মুখোশধারী এক দাম্ভিক তালুকদারের। নাপিত তার মুখে সব দাড়ি গোঁফ ছেঁচে ফেলে দিল। বাদশা পিছনের রুম থেকে নুরিকে তালুকদারের সামনে নিয়ে গেল। নুরি তালুকদারের দিকে ঠায় চেয়ে রইল। তালুকদারের গালের একপাশে বড় তিলটার দিকে চেয়ে স্তম্ভিত হয়ে গেল, যেটা এতদিন তার দাড়ির জন্য ঢাকা পড়েছিল। বহু বছর পূর্বের কোনো এক নির্জন রাতের কথা মনে পড়ে গেল নুরির। শ্রাবণের এক মধ্য রজনী, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। নুরি ও তার স্বামী মকবুল অঘরে ঘুমাচ্ছে। পাশে ঘুমের ঘরে ডুবেছিল তাদের 1 বছরের ছোট্ট মেয়ে শিখা। পুরো ঘরে আর কেউ নেই। নুরির শাশুড়ি তার বড় মেয়ে আলোকে নিয়ে মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছে। তখনই মকবুলের ঘরের বেড়ার বাঁধ কেটে 3 জন পুরুষ ঘরে প্রবেশ করে। 3 জনের মুখে কাপড় বাঁধা ছিল। ঘরে কারো অস্তিত্ব টের পেয়ে নুরি আতকে ওঠে। মকবুল হারিকেনের আলো বাড়িয়ে দেয়।
ডাকাত পরিচয়ে 3 জন পুরুষ, 2 জন মকবুলকে শক্ত করে ধরে রাখে, বাকি জন যুবতী নুরিকে বিব্রস্ত করে ফেলে। এভাবে একজন নুরির কাছে যায়, বাকি 2 জন মকবুলকে ধরে রাখে। মকবুলের চোখের সামনে পালাক্রমে নুরি ধর্ষিত হয় তাদের হাতে। মকবুল করুণ চোখে চেয়ে রইল। তারও নুরির শত আকুতি 3 জন ডাকাতের অন্তরকে এতটুকুও গলাতে পারেনি। তারা পৈশাচিক উল্লাস করতে করতে নুরিকে রাতভর ভোগ করেছিল। প্রথম 2 জন কাজ শেষে বেরিয়ে যায়। শারীরিক ব্যথায় অতিষ্ঠ হয়ে শেষের জনের মুখোশ নুরি টান দিয়ে খুলে ফেলে। দেখল তার গালের একপাশে বড় একটা তিল। সেই ডাকাত উঠে যাওয়ার সময় মকবুল তার অন্ডকোষে সজোরে লাথি মেরে সে আর্তনাদ করে ওঠে এবং বন্য জন্তুর ন্যায় লুঙ্গির ভিতর থেকে ছোট্ট ধারালো ছুরিটা বের করে মকবুলের পেটের ভিতর ঢুকিয়ে দেয়। সে কোনো মতে ঝুঁকে বের হয়ে যায় ঘর থেকে। নুরি কাপড় পরে নেয়, আর্তনাদ করে বাড়ির সবাইকে ডেকে তুলে। সবাই মকবুলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য ডক্টর তাকে মৃত ঘোষণা করে। তখন সবাই এটাই জানলো মকবুলের ঘরে ডাকাত এসেছে। কিছু পায়নি বলে আক্রোশে তাকে ছুরি মেরে চলে যায়। নুরি ধর্ষণের বিষয়টি ভয়ে গোপন রাখে। কে করবে তার উপরই পাশবিক নির্যাতনের বিচার? কোথায় পাবে সে 3 ডাকাতকে? এভাবেই তার ধর্ষিত হওয়ার বিষয়টি সবার অজানা রয়ে যায়, তার 2 কন্যা সহ। তারপর নুরির জীবনে নেমে আসে এক পুরুষ অন্ধকার। 2 মেয়েকে নিয়ে নুরির জীবন ভাসছে অথৈ সাগরে। সে শক্ত হাতে মনোবলের সঙ্গে 2 মেয়েকে বড় করে। তার জন্য নুরিকে কঠিন সংগ্রাম করতে হয়েছে, বুঝতে হয়েছে দিনরাত। ভাবনা শেষে নুরি তালুকদারের গায়ে একদলা থুতু ছিটে মারে। নির্বাক চাহনিতে চেয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলে, তুই ডাকাইত না? কুকর্ম ডাকার লাইগা লম্বা দাড়ি রাখছত, আমার ওপরে খ্যাপা কেন? জবাব চাই। তালুকদারের ফনা তোলা সর্পের ন্যায় ফুসফুস করতে থাকে। কিছু বলতে গিয়েও রাগের জন্য পারছে না। তার হয়ে কথা বলল বাদশাহ। খালাম্মা, উনি ডাকাত না, তার চেয়েও ভয়ঙ্কর, দুর্ধর্ষ, বিধ্বংসী। ডাকাত তো ঘরের জিনিসপত্র লুট করে নেই, উনি লট করে একজন নারীর সমস্ত বেঁচে থাকার অহংকার। হজ করে হাজিস আসছে, গোপতারি না রাখলে চলে। আমি আপনার উপরে খ্যাপার কারণটাও আমি কই। উনার স্ত্রীর মুখে শুনলাম কার সঙ্গে আকাম করতে গিয়া ছ্যাঁকা খাইল জায়গা মতে, এরপর হইতে আর হের কোনো সন্তান হয় নাই। তাইলে মনে হয় সেটা আপনার এইখানেই হইব। হ বাচ্চা, কিন্তু তুমি বুঝলা কেমনে বিষয়টা? আপনি আরেক গ্রামের নারী, নিরীহ মানুষ, আপনার লগে তালুকদার কিসের কোন্দল হইতে পারে এটা সহজেই অনুমান করা যায়। আমার মায়ের লগেও একই কাম করছে সে, তারই ফসল আমি। সেই তো বৈধ করলাম একটু আগে। নুরি বুঝতো এবার। বাদশাকে কিছু বলল না। তালুকদারের দিকে চেয়ে মুখ বিকৃত করে বলল, তুই আমার স্বামীরে খুন করলি, আমার 2 মাইয়ারে এতিম করলি, আমাদের 3 জনের জীবনটা নরক বানাইয়া দিলি, আমার মাইয়ার গায়ে হাত দিলি, মন চায় তোর হাতটা কাইটটা ফালাই। তুই মির্জাফরের চাইতেও বড় বিশ্বাসঘাতক, সবার লগে হাত মিলিলি। বাদশাহ নুরিকে ইশারায় বলে, প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নেন, আমি সাহায্য করব। পিতৃ হত্যার দায় মাথায় নিতে চাই না, স্বামী হত্যার বদলা নেন আপনি। নুরি পিছনের রুম থেকে কিছু জিনিস নিয়ে আসে। তার সঙ্গে আসে জুলফাও। বাদশাহ ও নাপিত দুজনে মিলে তালুকদারকে মেঝেতে শুইয়ে ফেলে। আপাদমস্তক মোটা লাইলনের রশি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে ফেললো। মুখ চওড়া ও মোটা স্কচ টেপ দিয়ে বন্ধ করে দেয়, যেন চিৎকার না দিতে পারে এবং দিলেও দেয়াল ভেদ করে বাইরে না যেতে পারে। নুরি কিছুদিন আগে সেলাই করে জোড়া দেওয়া চটের বস্তাটি নিয়ে এলো। তালুকদারের মাথার কাছে বসলো। বস্তার ভিতর বেশ কিছু বিছুটি পাতা ছড়িয়ে দিল। এই পাতা শরীরে লাগলে চুলকাতে থাকে এবং স্থানে স্থানে লাল চাকা হয়ে যায়। তারপরে ছড়িয়ে দিল শুকনো মরিচের গুঁড়া অনেকগুলো। নুরি তালুকদারকে বলল, চাইলে 1 কোপেই তোর কল্লা আলগা করে দিতে পারি, এতে তুই যন্ত্রণা টের পাবি না। এমনভাবে তোরে মারমু যেন তুই তিলে তিলে নরক যন্ত্রণা ভোগ করতে করতে মরিস। পাপ বাপেরও ছাড়ে না। মেলা সুখ করছত, মেলা আনন্দ করছত, এইগুলার খেসারও দে এবার। অমানুষ পশু কোথাকার। নুরি, জুলফা, বাদশাহ ও নাপিত এই 4 জন মিলে অতি কষ্টে তালুকদারকে বস্তায় ভরে ফেলে। তারপর নুরি বয়াম ভর্তি অজস্র জঙ্গলি বিষ পিঁপড়া ঢেলে দিল বস্তার ভিতরে। তালুকদার করুণ চোখে বাঁচার হাজারো আকুতিও আরতি করল নুরি ও বাদশার কাছে। তার ফরিয়াদ শোনার সময় নেই কারো। এমন ফরিয়াদ নুরিও মুখ বুলো করেছিল তার কাছে। অতঃপর বস্তার মুখ শক্ত করে বাইরে থেকে বেঁধে ফেলা হয়। নুরি আবারও 1 বয়াম মরিচের গুঁড়া চটের বস্তার উপরে চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে দেয়। বস্তার ভিতরে অবস্থা অনুধাবন করার জন্য তারা 4 জন অপেক্ষা করে আধা ঘন্টা। বস্তার ভিতর প্রচণ্ড ছটফটানি শুরু হলো। বস্তা মেঝেতে ঘোরাঘুরি খেতে লাগলো, যেটা বাইরে থেকে স্পষ্টতই দেখা যাচ্ছে। তার মানে পিঁপড়ার আগ্রাসী দল কুটকুট করে কামড়ে তাদের আক্রমণ শুরু করে দিল। নাপিত বিদায় নিল তার পারিশ্রমিক নিয়ে। বাদশাহ তার মা ও নুরিকে নিয়ে সাবধানে বের হলো। গদির সব দরজা মূল ফটক সহ খোলা রেখে বের হলো সে।
সেই ট্যাক্সি করে তার মা নুরিকে নিয়ে মধুপুর নুরির বাড়িতে চলে গেল বাদশাহ। জুলফাকে নুরির কাছে রেখে সে উজানপুর তালুকদার বাড়িতে চলে এলো। নুরি, জুলফা ও বাদশাহ সেই রাত কাটলো বিনা নিদ্রায় ও বিভীষিকার মাঝে। তার মাঝেও স্বস্তির নিঃশ্বাস ছাড়ল দুজন, এক পিশাচকে শেষ করার উত্তম ব্যবস্থা করতে পারল বলে। ঘটনার মুখোমুখি যারা উপস্থিত ছিল তারা কেউই ভুলেও মুখ খুলবে না কোনোদিনও, কেননা এদের প্রত্যেকেরই বিভিন্ন কারণে তালুকদারের উপর ছিল চরম জিঘাংসা। বাদশাহ মাসের পর মাস হেঁটে এদের খুঁজে বের করেছে। পরের দিন সকাল 8:30টার দিকে রাজ ফ্রেশ হয়ে দোতলা থেকে নিচে নেমে আসলো। জ্যোৎস্নাকে ডেকে বলল, তোর ভাবির রুমে আমাদের দুজনের জন্য নাস্তা নিয়ে আয়। বলেই রাজ শিখার রুমে চাপানো দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো শব্দহীনভাবে। শিখা একপাশ হয়ে শুয়ে আছে, পরনের শাড়ি অবিন্যস্ত। রাজ শিখার পিঠে আলতো ছোঁয়ায় হাত রাখলো, কিন্তু ডাকলো না। শিখা চকিতে চাইলো, ঘাড় ঘুরিয়ে এবং ধর্মড়িয়ে উঠে বসলো। শাড়ির আঁচলটা বুকের উপর মেলে দিল। পায়ের গোড়ালি থেকে উপরে উঠে থাকা শাড়ির কুচিগুলোকে টেনে নিচে নামিয়ে দিল। দৃষ্টি অন্যদিকে রেখে অনুযোগ তুলে লাজুক স্বরে বলল, আপনি হঠাৎ আইসা পড়লেন? রাজ সুমিষ্ট হাসলো, শিখার পাশে বিছানার উপর বসলো। লাউয়ের ডগার ন্যায় শিখা সরু কচি হাতখানা ধরল, বলল, বউয়ের রুমে জামাইয়ের আসা নিষেধ? ঘুম ভেঙেছে প্রজাপতি? না, তা হইব কেন? এই 2 দিন তো এমন টাইমে আসেন নাই। ঘুম ভরেই ভাঙছে, নামাজ পড়া আবার শুইলাম। এই 2 দিন এই সময় আসিনি, পরে এসেছি। আজ এখন এলাম, কারণ কাল সকালে নাস্তা খেয়েই ঢাকায় চলে যাব। রাজ শিখার মুখের অভিব্যক্তি পর্যবেক্ষণ করলো ডিটেকটিভের ন্যায়। শিখার অভিব্যক্তি জুড়ে ভর করলো প্রগাঢ় অভিমান ও শূন্যতা। এখন আর নেই কোনো অনুযোগ। আমি আম্মার কাছে চইলা যামু, এই বাড়ি থাকবো না, ভাল লাগে না আমার। দুঃখী দুঃখী গলায় বলল শিখা। দরজায় আওয়াজ দিয়ে নাস্তা ট্রে নিয়ে আসলো ফুলবানু। সে চলে গেল বাইরে থেকে দরজা চাপিয়ে দিয়ে। পরে বাকি কথা বলবো, আসো একসঙ্গে নাস্তা খাই। তোমার হাতে আমাকে খাইয়ে দাও, তুমি তো নিজ হাতে খেতে পছন্দ করো। শিখা রাজের মুখে রুটি ও ডিম ভাজা তুলে দিল, ছোট্ট করে বলল, বুঝি না, নিজের হাত ছাড়া অন্যের হাতে খাইতে কি মজা। সেটা তোমার বুঝতে হবে না, আমি বুঝলে হবে। অন্যের হাত কই পেলে? বউয়ের হাতে খাচ্ছি। আমার বউয়ের শুধু হাত নয়, মুখ থেকে খেতেও পারবো আমি, ঠিক যেমন পাখিদের সঙ্গে কে ঠোঁট থেকে খাইয়ে দেয়। রাজের এহেন বাক্যে শিখার সর্বাঙ্গে শিহরণ জেগে উঠল। সে ক্ষণকাল থামল। রাজ শিখার ভ্রমর কালো ডাগর দুটো আঁখির দিকে নির্নিমেষ চাইল। শিখা বাকি খাবারগুলো রাজকে খাইয়ে দিল, তারপর নিজেও খেলো। রাজ একটু রুটি ছিঁড়ে নিয়ে শিখার মুখে তুলে দিল, বলল, এবার বলো কি ভালো লাগছে না? আমাকে, অন্যদেরকে, না আমাদের বাড়িকে, না সবকিছু মিলিয়ে? আপনারে নিয়ে কোনো সমস্যা নেই আমার, কিন্তু অন্য সবাই জানি কেমন সব আজিব আজিব লাগে আমার কাছে। আমি রেডি হইয়া লই, আপনি আমারে মধুপুর দিয়া ঢাকা চইলা যাইয়েন। আমার পরীক্ষার ফল প্রকাশ হইলে তারপর আবার আসুন। রাজ ভাবুকের মতো একটু থামলো। শিখার চিবুক ছুঁয়ে মাস্টার মশাইয়ের মতো করে বলল, ছেলে মানুষই করো না বালিকা, তুমি যেতে চাও যাবে, তবে একটা কথা জেনে রাখো, তুমি এই সংসারে ক্ষণিকের অতিথিও আসনি, যে বেরোনে শেষ হলে চলে যাবে। কোথায় কি হচ্ছে বা কে কি বলল সেটা তোমার দেখার বিষয় নয়, এটা একদম নয়। তুমি এখানে তোমার যোগ্যতায় চিরদিনের জন্য স্থায়ী বাসিন্দা হয়ে এসেছো। যেখানে মানুষ বেশি সেখানে কথা বেশি, সংঘাত বেশি, ভুল ত্রুটি বেশি। সুতরাং আমাদের একান্নবর্তী পরিবারে তোমার অস্তিত্ব টিকে রাখতে হলে নিজেকে মজবুত স্থানে নিতে হবে। নিজেকে মজবুত স্থানে নিতে হলে তোমার এই বাড়িতে থাকতে হবে শিখা। আমি চাই তুমি আজকের এই দুর্বল শিখে শক্তিশালী শিখাতে পরিণত হও, প্রজ্বলিত হও স্বমহিমায়, তোমার গৌরবে গৌরম্বিত হোক এই উজানপুর গ্রাম। আমাদের পরিবারে অন্য ঘরণীদের মতো তুমি গর্ব করে মাথা উঁচিয়ে চলতে পারো যেন। ফুলসজ্জা রাতে তোমার থেকে একটা কমিটমেন্ট নেব। রাজ থামলে শিখা কোমল স্বরে বলল, আমারও কিছু কথা বলার আছে আপনাকে, তারপরেই কমু, এখন নয়। ঠিক আছে, আমিও তখন শুনবো। কিছুক্ষণ পর আমি তোমার কথা সবাইকে ডেকে বলবো, যেন তোমার সঙ্গে বিরূপ আচরণ না করে কেউ। আর তুমি এখন আমার সাথে চলে গেলে বিষয়টা অশোভনীয় দেখায়। 2-4 দিন পরে চলে যাওয়া নয়? আচ্ছা, তাইলে আপনার আব্বারে বইলা যাইয়েন যেন আমারে যাইতে দেয় আমাগো বাড়ি। চিঠি দিয়েন মধুপুরের ঠিকানায়। আপনার আব্বা কি শিখা? আমারও বাবা মা, তোমারও বাবা মা। চিঠি দিতে ভুল হবে না আমার, তবে জবাবও যেন দ্রুত পাই। শিখা ঘাড় হেলিয়ে রাজের কথায় সম্মতি জানালো। রাজ বের হয়ে তার রুমে চলে গেল। কিছুক্ষণ পর ব্রিফকেস হাতে নিচে নেমে এলো রাজ। খালেদ আসলামও তার সঙ্গে চলে যাবে ঢাকায়। রানী ও খালেদ দুজনের সঙ্গে প্রয়োজন না হলে কথা বলে না, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে দুজন। খালেদ রানীকে এড়িয়ে
চলে রাগে ও বিরক্তিতে। রানী খালেদকে এড়িয়ে চলে তার উদ্দেশ্য হাসিল করার লক্ষ্যে। তাদের চলে যাওয়ার সময় ঘরের সবাই একত্রে জড়ো হলো। রাজ মা ও বাবার থেকে বিদায় নিল। শিখার প্রসঙ্গ টেনে পরিবারের সবাইকে অনুরোধ করলো যেন শিখার সঙ্গে ভালো আচরণ করে তারা। সবাই বিরক্ত মুখে চুপ রইল। রাজকে কিছুই বলল না এবং কোনো টু শব্দটিও করল না, কেননা সংসারে অর্থনৈতিক সাপোর্ট বড় দুই ভাইয়ের চেয়ে রাজের বেশি। রাজ মাকে পা ছুঁয়ে সালাম দিল, তবুও সুফিয়া বিবি গোমরা মুখে দাঁড়িয়ে রইল। ছোট ছেলের উপর থেকে তার মনোক্ষুণ্ণতা কিছুতেই কাটছে না, বরং এমন এমন ঘটনা ঘটে তার মনোকষ্ট আরও বেড়ে যাচ্ছে তার উপর। বড় তালুকদার ছেলেকে বললেন, তুই বড় লইয়া টেনশন করিস না, আমি আছি, তারে পাঠাইয়া দিমু তাদের বাড়ি। সেই সকালেই নুরি জুলফাকে বাড়ি পৌঁছে দিল। ফিরে এলো নিজের বাড়িতে। বোরখা খুলে বিছানায় গিয়ে গায়ে এলিয়ে দিল। নিজের ধর্ষক ও স্বামী হত্যার খুনিকে চিহ্নিত করে নিজের হাতে কঠিনতম সাজা দিতে পারল বলে স্বস্তির দম ছাড়ল। কাঠের ফ্রেমে বাধাই করা মকবুলের ছবিটার উপরে হাত বোলাতে লাগলো অসীম ভালোবাসায়। দু চোখ গড়িয়ে অবিরাম অশ্রু ঝরছে। সে মনে করেছে সেদিন সত্যি ডাকাত ঢুকেছে তাদের ঘরে, জিনিসপত্র না পেয়ে তাকে ধর্ষণ করেছে 3 ডাকাত মিলে। কিন্তু তার জানা ছিল সম্পূর্ণ ভুল, যেটা কিনা গতরাতে নিশ্চিত হলো নুরি। ডাকাতেরা ডাকাতি করে খোঁজখবর নিয়ে সচ্ছল ও ধনী পরিবারে। এরা হলো ধর্ষক গ্রুপ, তালুকদারের দোসর, যাদের কাজই হলো রাতের আধারে নারীদের সম্ভ্রমহানি করে নিজেদের কামুকতার স্বাদ উপভোগ করা। তাদের টার্গেট থাকতো পার্শ্ববর্তী গ্রামে সুন্দরী যুবতী স্ত্রী, বিধবা স্ত্রী, প্রবাসীদের স্ত্রী। বাদশার মাও ছিল তার অন্যতম শিকার। কোনো ধর্ষকের স্থান এই পৃথিবীতে হতে পারে না। নুরি মনের আশ মেটাতে পারল বলে তালুকদারের উদ্দেশ্যে বিকৃত হাসি হাসল। বাদশাহ সকালে অন্যদিনের মতোই তার দায়িত্বের কাজগুলো করে যাচ্ছে। রাত্রে দ্বিপ্রহরে যখন সে কাচারি ঘরে ফিরল, বরকত তখন নিদ্রায় বেহুশ। আর দেখলেও সে বাদশাকে কিছু বলতো না, কিছু মনেও করতো না। বরকত স্বভাবে সহজ সরল, চোখের সামনে সবকিছু সরল রেখার মতো দেখে। বরকতের এই সারল্যতাকে পুঁজি হিসেবে ব্যবহার করেছে বাদশাহ, নয়তো তার মতো ধুরন্ধর কেউ হলে প্রশ্নের বেড়াজালে ফেসে যেত বাদশাহ। রাত চাচির ঘরে গেল। চাচির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিল, বলল, চাচি আমি চলে যাচ্ছি, আপনারও নানু দায়িত্ব নিলাম, তারা সব বাদ দেন। আর জুবারের বিষয়ে চিন্তা করবেন না, আমি খবর নিয়েছি জুবাইর একটা মেসেজ উঠেছে, দোকানে আসা যাওয়া করেছে, কিছুদিন গেলে ঠিক বাড়ি চলে আসবে। বাবা, তাই যেন হয়। এই ছেলেই আমার সব। যাও, আল্লাহর হাওলা। রাজ ও তার বাকি 2 ভাই ঘরের দাওয়া ডিঙিয়ে উঠানে পা রাখলো। তাদের বিদায় জানাতে পুরো ঘরের সবাইও উঠানে নামলো। শিখা সংকোচে ঘরের ভেতরে মাঝ বরাবর চৌকাঠে দাঁড়িয়ে রইল। রাজ এক সবার দৃষ্টিকে ফাঁকি দিয়ে শিখাকে এক পলক দেখে নিল। তখনই জ্যোৎস্না সবার সামনে এসে তার স্বভাব সুলভ চঞ্চল কণ্ঠে বলে উঠল, ছোট চাচা তার রুমে নাই, নাস্তা নিয়ে ফিরে আইলাম। হয়তো বাইরের টাট্টিখানায় গেছে বা বাগিচায় গেছে, দেখ গিয়া। সেদিন রাতে খায়রুল তালুকদারের হাতের আংটি নিজে জঘন্য স্মরণীয় ঘটনা ঘটে গিয়েছে। তারপর হতেই সবাই মুখ ফিরিয়ে নিয়েছে তার থেকে। কেউই তার সঙ্গে কথা বলে না। সে বাড়িতে না বাইরে সেই খবরও কেউ রাখেনি। সেও আর ডাইনিংয়ে খেতে আসে না, চায় না কারোর সাথে তার দৃষ্টি বিনিময় হোক। কাজের লোকেরা তার রুমে বেলায় বেলায় খাবার দিয়ে আসে। সেও থাকে চোরের মতো। আমিনার সঙ্গেও কথা বলা বন্ধ করে দিয়েছে। একইভাবে আমেনাও তার মা হারিসা খাতুনও তার সাথে কথা বলে না। ঘৃণায়, ক্রোধে, ব্যথায় আমেনার অন্তর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। খালেদ ও আসলাম বরকতকে আদেশ দিল, পুকুর পাড়ে দেই খাই তো। বরকত এক দৌড়ে গিয়ে দেখে, বলল, না ভাইজান, নাই তো। রাজ তার জিপে উঠে বসলো ড্রাইভিং সিটে। বড় 2 ভাইকে তাগিদ দিয়ে বলল, আপনারা আসবেন না আমি চলে যাব একাই? কোথাও না কোথাও আছে, পাপের প্রায়শ্চিত্ত করছে হয়তো। ওনার কথা চিন্তা করতেও আমার উচিতে আটকায়, অথচ তাকে পিতার মতো শ্রদ্ধা করতাম, গুরুত্ব দিতাম, ভালোবাসতাম। খালেদ ও আসলাম ধীর পায়ে গাড়ির পেছনে সিটে গিয়ে বসলো। তালুকদারের মনে খচখচানি শুরু হলো। ছোট ভাইটাকে তিনি অনেক স্নেহ করতেন। কি থেকে কি ঘটে গেল ভেবেই তিনি বরকতকে বললেন, দক্ষিণ ক্ষেতের আইলা আছে নেই, দেখাই, তারা কইরা যা। আমেনা স্থানুবোধ হয়ে দাঁড়িয়ে আছে বড়ই তলায়। তার পাশে হাঁটু ভেঙে বসে আছে তার মা। রাজ গাড়ি স্টার্ট দিল। তখনই তাদের বাড়িতে প্রবেশ করলো একটা পুলিশের গাড়ি। তাদের পাশাপাশি এলো গ্রামের আরো বহু মানুষ। তালুকদার বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেল। রাজ, খালেদ ও আসলাম গাড়ি থেকে নেমে এলো। সবাই গাড়ির দিকে এগিয়ে গেল। একজন পুলিশ নির্দেশ দিল উঠানে বড় একটা পাটি বিছানোর জন্যে। ফুলবানো উড়ে গিয়ে পাটি এনে উঠানে বিছিয়ে দিল। কনস্টেবল 2 জন ভেতর থেকে একটা মৃতদেহ বের করে উঠানে সে পাটির উপর রাখলো, লাশের মুখমণ্ডল সহ আপাদমস্তক আবৃত একরঙা একটা কাপড় দিয়ে। বরকত এসে থমকে গেল মানুষের জটলা দেখে। সে আর বলতে পারল না কোথাও ছোট তালুকদার নেই।
মৃতের মুখ অনাবৃত করল একজন পুলিশ কনস্টেবল। একমাত্র ভাইয়ের বিভৎস মৃতদেহ দেখে জয়নুল তালুকদার হাই হাই করে বসে পড়লেন। সুফিয়া কেঁদে উঠল। বরকতরে পাঠিয়ে দিল ননদ জাহানারার বাড়ি। আমেনার নির্বাক চোখ জোড়া স্বামীর মুখের উপর নিবদ্ধ। তার দু চোখে কোনো অশ্রু বর্ষণ হচ্ছে না, তবে থরে থরে নীল বিষাদের রাত দলা পাকিয়ে তার গলায় আটকে আছে। সে না পারছে তার যন্ত্রণাগুলোকে গিলে ফেলতে, না পারছে উগড়ে দিতে। শিখা মাথায় আঁচল টেনে লাশের পাশে এসে দাঁড়ালো। তার অবাক চাহনিতে খেলা করছে কিছু প্রশ্ন। বাদশাহ বাগিচার কাজ শেষ করে এসে পড়ল। সবাই পুলিশদের নানা সন্দেহজনক প্রশ্ন করে করে কান ঝালাপালা করে ফেলেছে। রাজ বাদশাকে বলল, তুই মার্কেটে চলে যা, জুবারকে খবর পৌঁছানোর চেষ্টা কর। বাদশাহ যেন প্রাণে বাঁচল। তড়িঘড়ি করে বাড়ির প্রাঙ্গণ ছাড়ল সে। রাজ পুলিশদের বলল, আমরা 3 ভাই চলে যাচ্ছি ঢাকায়। এখানে আমার বাবা আছে, ফুফুতো ভাই সীমান্ত চলে আসবে। কাকার একমাত্র ছেলের জন্য লোক পাঠালাম, সেও এসে পড়বে এবং আপনাদেরকে হেল্প করবে। আপনারা এখন যেতে পারেন না, ওনাকে হত্যা করা হয়েছে। তদন্তের স্বার্থে আপনাদেরকে আমাদের প্রয়োজন। এমনও তো হতে পারে পারিবারিক কলহের জের ধরে আপনারা কেউ একজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, নতুবা আপনাদের হাত রয়েছে এতে। রাজের দিকে দৃষ্টি তাক করে কড়া নির্দেশ দিয়ে বলল একজন পুলিশ কর্মকর্তা। রাজ দোতলায় গিয়ে তার ব্রিফকেস রেখে আবারও নিচে নেমে আসলো। পুলিশ কর্মকর্তা লাশ কিভাবে, কোন অবস্থায়, কোথায় পাওয়া গেল তা পুঙ্খানুপুঙ্খভাবে সবাইকে অবহিত করলো। বরকত চলে এলো। তাকে পাঠানো হলো আদুরিকে নিয়ে আসার জন্যে। তালুকদারের নিজের মেয়ে ছিল না বলে ভাতিজি আদুরিকে কন্যা সমস্নেহ করত। এই ভিতরে বাদশাও চলে এলো, তার পিছন দিয়ে জুবায়েরও চলে এলো। তাকে জড়িয়ে ধরে আমেনা পাগলের মতো কাঁদতে লাগলো। জুবায়েরেরও চোখ ভিজে উঠল। অন্যের সঙ্গে হয়তো তার পিতা খারাপ করে চলেছে, কিন্তু পিতা হিসেবে তার প্রতি দায়িত্ব ভালোবাসার ন্যূনতম কার্পণ্য করেনি। জাহানারা এসে ভাইয়ের বুকের উপর আছড়ে পড়ল। স্বল্প কয়েকজন ছাড়া পরিবারের কারোরই অশ্রু সজল হলো না তালুকদারের জন্যে। এর অন্যতম কারণ আংটি নিয়ে সদ্য ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনাটি। পুলিশ কর্মকর্তা বলল, স্পষ্টত যে উনি হত্যার শিকার হয়েছেন। প্রচলিত ধারা অনুযায়ী ফৌজদারি কার্যবিধিতে ওনার মৃত্যুর ময়নাতদন্ত করা হবে। লাশের শরীরে বহু ফোলা ফোলা দাগ পাওয়া গিয়েছে, অর্থাৎ স্বাভাবিক মৃত্যু হয়নি বলে সন্দেহের অবকাশ থাকলেও সেখানে মৃত্যুর কারণ জানার জন্য পোস্টমর্টেম করতে হবে। আমরা লাশ মর্গে নিয়ে যাচ্ছি, একটি সুরতহাল প্রতিবেদন তৈরি করব। আপনারা কি পরিবারের পক্ষ হতে থানায় মামলা বা সাধারণ ডায়েরি করবেন? কেউ কিছু বলছে না, এমনকি জুবায়েরও না। বাকিরাও সবাই নীরব, একে অপরের মুখ চাওয়াচাই করছে। পুলিশ কিছু বুঝলো এবং বলল, ওকে, তাহলে আমাদেরই সাধারণ ডায়েরি করতে হবে। আপনারা সঙ্গে আসুন ময়নাতদন্ত শেষে লাশ বুঝে নেওয়ার জন্য। পুলিশ পুনরায় ছোট তালুকদারের মৃতদেহ তাদের গাড়িতে তুলল এবং জেলা সদর হাসপাতালের মর্গের উদ্দেশ্যে রওনা দিল। তাদের পেছন দিয়ে গেল জুবায়ের, সীমান্ত, আসলাম। রাজ, খালেদ, বাদশাহ, বরকত অন্যরা ব্যস্ত হয়ে পড়ল খাটিয়ে আনা বাঁশ কাটা, কবর খোদা, লাশের গোসল ও দাফনের কাপড় কেনার কাজে। এই ভিতরে আদুরি এসে পড়ল। সে চাচির গলা ধরে ছোট চাচার নানান স্মৃতিচারণ করতে করতে কেঁদে বুক ভাসিয়ে ফেলল। তাকে সবাই ঘটনার আদ্যপান্ত বলল। বাদ গেল না আংটি নিয়ে হাঙ্গামার বিষয়টিও। তৎক্ষণাৎ আদুরি সরে গিয়ে শিখার মুখোমুখি হলো। গলায় বিষ ঢেলে বলল, তুমি যে তালুকদার পরিবারের জন্য একটা অভিশাপ, এটা উপলব্ধি করতে পারছো? আমি তোমারে ছাড়ুম না। শিখা নিরুত্তর রইল। এবার আদুরি গিয়ে বাদশার দিকে চাইল, ফোপানো স্বরে বলল, কিরে বাদশা, তুই না বিচক্ষণ, খুব ব্রেন তোর। কাকাকে কে বা কারা মারলো সেটা বের করার চেষ্টা কর। এই কাকা তোরে আমাদের বাড়িতে আইনা আশ্রয় দিছে, তোদের মা ছেলের ভাত কাপড়ের ব্যবস্থা করছে, তোরে কত মায়া করত, 2 হাত ভইরা জিনিসপত্র দিত। এইসব আমি নিজ চোখে দেখছি। বাদশাহ আদ্র কণ্ঠে সান্ত্বনার বাণী শোনালো আদুরিকে। বলল, আপনার সব কথাই ঠিক আপা, অস্বীকার করার সুযোগ নাই। আমি পুলিশের চাইতে বেশি কিছু হই নাই। ময়নাতদন্তের রিপোর্ট আসুক, তারা কিছু বলে আগে আমরা কেসটা শুনি। একটু সবর করেন আপা। আদুরি এবার গিয়ে রাজের মুখোমুখি দাঁড়ালো। পূর্ণ অভিযোগের আঙ্গুল তুলে বলল, ছোট ভাইয়া, সব শোনার পর আমার মনে বলছে কাকাকে হয়তো তুমি মেরে ফেলছো লোক লাগাইয়া। রাজসভার সম্মুখে আদুরির গালে সপাটে চর বসিয়ে দিল। মুহূর্তেই থমথমে পরিবেশ আরো বিপজ্জনকভাবে থমথমে হয়ে গেল। ভর দুপুরে প্রগাঢ় নৈশব্দতা বিরাজ করল তালুকদার বাড়ির উঠান জুড়ে সবার মাঝে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।